চলুন আজ আমরা ডুব দিই ১৯ শতকের বাংলা সাহিত্যের এক অসাধারণ আখ্যানে কপালকুণ্ডলা। আর এর শুরুটা সে তো একেবারে রুদ্ধশ্বাস নাটকীয়তায় ভরা। গল্পের একেবারে শুরুতেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শেক্সপিয়ারের একটা লাইন ব্যবহার করেছেন, আর এই একটা লাইনে কিন্তু পুরো গল্পের সুরটা বাঁধা হয়ে যায়। মানে নিয়তির স্রোতে মানুষ কতটা অসহায় সেই ইঙ্গিতটা তিনি শুরুতেই দিয়ে দিলেন। আচ্ছা, তো গল্পটা শুরু হচ্ছে আজ থেকে প্রায় ২৫০ বছর আগে। একবার ভাবুন, গঙ্গাসাগর থেকে তীর্থযাত্রীরা ফিরছে, একটা নৌকা, আর সেটা কিনা শীতের ঘন কুয়াশায় একেবারে হারিয়ে গেল। নৌকা তো তার দল থেকে আলাদা হয়েই গেছে, আর মাঝিরাও কুয়াশার মধ্যে কিচ্ছু দেখতে পাচ্ছে না। তাদের মনে ভয় যে তারা হয়তো খোলা সমুদ্রে চলে এসেছে। যাত্রীদের মধ্যে তখন কি অবস্থা একবার ভাবুন। সবাই বুঝতে পারছে যে মাঝিরা পথ হারিয়ে ফেলেছে। আর ঠিক এই ভয়ঙ্কর মুহূর্তেই কিন্তু আমাদের গল্পের নায়ক নবকুমারের ভাগ্য ঠিক হতে চলেছে। দলের সবার জন্য রান্নার কাঠ জোগাড় করতে নবকুমার নামের এক যুবক জঙ্গলে যায়। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে জোয়ার চলে আসে, আর সেই জলের তোড়ে নৌকাটা প্রায় ডাঙায় আঁচড়ে পড়ার মতো অবস্থা। এই সময় তার সঙ্গীরা কি করল জানেন? তারা একটা সাংঘাতিক সিদ্ধান্ত নিয়ে নিল। ওরা ধরেই নিল যে নবকুমারকে নিশ্চয়ই কোনো বন্য জন্তু মেরে ফেলেছে। তাই তাকে ওখানেই ওই ভয়ঙ্কর জঙ্গলে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে ওরা চলে গেল। ভাবা যায়, যে মানুষটা সবার জন্য সাহায্য করতে গেল তাকেই কিনা সঙ্গীরা একা ফেলে চলে গেল। তো সঙ্গীরা তো চলে গেল, এখন নবকুমার একা। রাত নামছে, চারদিকে শুধু বালির টিলা, এক কথায় ঊষর প্রান্তর। খিদে, ঠান্ডার চূড়ান্ত হতাশায় যখন সে প্রায় ভেঙে পড়েছে, ঠিক তখনই দূরে একটা আগুনের শিখা দেখতে পায়। একটু আশা জাগে মনে। ওই আগুনের দিকেই সে এগোতে থাকে। একটা টিলার ওপর উঠে সে যা দেখল সেটা কোনো মুক্তির আলো ছিল না, ছিল এক পিওর্চের ভয়ঙ্কর দৃশ্য। লোকটার পরনে বাঘছাল, গলায় রুদ্রাক্ষ আর হাড়ের মালা, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের কঙ্কাল, আর সামনে রাখা একটা মানুষের মাথার খুলি, যার মধ্যে টকটকে লাল কোনো তরল। এই দৃশ্যটা দেখেই নবকুমারের সব আশা এক মুহূর্তে শেষ হয়ে গেল। সে বুঝে গেল এই লোকটা একজন কাপালিক, যে ভয়ঙ্কর তান্ত্রিক সাধনা করে, আর হয়তো সে নিজেই হতে চলেছে সেই সাধনার বলি। অনেকক্ষণ চুপ করে থাকার পর ওই কাপালিক সংস্কৃতে জিজ্ঞেস করে, তুমি কে? অদ্ভুত ব্যাপার হলো, লোকটা নবকুমারকে আশ্রয় দেয়, খাবারও দেয়, কিন্তু তার ওই আতিথেয়তার মধ্যে একটা শীতল, ভয়ঙ্কর ব্যাপার ছিল। নবকুমার বুঝে যায় সে আসলে এখন একজন বন্দী। তাহলে কি এটাই নবকুমারের শেষ? কয়েকদিন ধরে একা ভয়ে ভয়ে কাটানোর পর তার মনে হচ্ছিল সে যেন বাঘের মুখ থেকে বেঁচে এসে সিংহের খাঁচায় পড়েছে, এক নিশ্চিত মৃত্যুর হাত থেকে পালিয়ে এসে আরেকটা নিশ্চিত মৃত্যুর ফাঁদে। আচ্ছা, এখান থেকে কি তার বাঁচার কোনো উপায় আছে? একদিন কাপালিকের কুটিরের আশেপাশে ঘুরতে ঘুরতে নবকুমার চলে আসে এক বিশাল জনশূন্য সমুদ্রের ধারে। চারিদিকে কেউ নেই, সন্ধ্যা নামছে। সে যখন ফেরার জন্য ঘুরে দাঁড়ালো, ঠিক তখনই এমন একটা দৃশ্য দেখল যা বিশ্বাস করা কঠিন। সে একেবারে জমে গেল। তার সামনে এসে দাঁড়ায় এক অসামান্য সুন্দরী তরুণী। কোথা থেকে এলো সে? যেন শূন্য থেকে আবির্ভূত হল, আর তার সৌন্দর্য সে যেন ঠিক পাশের ওই উত্তাল সমুদ্রের মতোই বন্য, অদম্য। এই রহস্যময়ী তরুণীর নামে কপালকুণ্ডলা। সে যেন হয়ে ওঠে নবকুমারের এক নীরব অভিভাবক। কিন্তু অন্যদিকে কাপালিকের বিপদটা কিন্তু বেড়েই চলছিল। শেষমেশ কপালকুণ্ডলায় ফিসফিস করে নবকুমারকে সাবধান করে দেয়। সে বলে, নরমাংস ছাড়া তান্ত্রিকের পূজা সম্পূর্ণ হয় না, তুমি পালাও। তার মানে কাপালিকের আসল মতলবটা এবার পরিষ্কার। সে নবকুমারকে বলি দেবে। সময় খুব কম, আর নবকুমারের জীবন এখন ঝুলছে এই অচেনা মেয়েটির সাহসের ওপর। আর এরপর যা হয় তা এক কথায় রুদ্ধশ্বাস। কাপালিক যখন পূজার জন্য নবকুমারকে বেঁধে ফেলেছে, ঠিক সেই মুহূর্তে কপালকুণ্ডলা বলির খাড়াটা চুলি করে নেয়। তারপর সে নবকুমারের বাঁধন কেটে দেয়, আর দুজনে মিলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। এক অভাবনীয় সাহসের পরিচয় দিয়ে কপালকুণ্ডলা
তার পালক পিতা কাপালিকের বিরুদ্ধে গিয়ে নবকুমারকে বাঁচায় আর জঙ্গলের মধ্যে দিয়ে একটা গোপন মন্দিরে নিয়ে যায়। কিন্তু মন্দিরের পুরোহিত যা বললেন তাতে পরিস্থিতি আরও জটিল হয়ে গেল। তিনি জানালেন তাদের দুজনেরই বাঁচার একটাই পথ আছে, নবকুমারকে কপালকুণ্ডলাকে বিয়ে করে এই জায়গা থেকে নিয়ে যেতে হবে। এক কথায় এক অসম্ভব পরিস্থিতি, কিন্তু বাঁচার জন্য তারা রাজি হয়ে যায়। ভাবুন, সভ্য জগতের একজন পুরুষ আর সমাজের থেকে সম্পূর্ণ দূরে প্রকৃতিতে বেড়ে ওঠা এক নারী। ভাগ্যের ফেরে তারা দুজনে বাধা পড়ল। তো বিয়ে হয়ে গেল। এবার শুরু হলো জঙ্গল ছেড়ে নবকুমারের চেনা জগতের দিকে যাত্রা। কিন্তু তারা কি জানত যে আসল পরীক্ষাটা এখনো বাকি? একবার ভেবে দেখুন, মাত্র কয়েকটা দিনের ঘটনা। প্রথম দিন নবকুমারকে তার সঙ্গীরা ফেলে গেল আর সে কাপালিকের হাতে বন্দী হল। দ্বিতীয় দিন এক রহস্যময়ী নারী তাকে বাঁচাল। তৃতীয় দিন এক গোপন অনুষ্ঠানে তাদের বিয়ে হয়ে গেল। আর চতুর্থ দিন শুরু হল বাড়ি ফেরার যাত্রা। মানে নবকুমারের জীবনটা তো একেবারে ওলটপালট হয়ে গেছে, আর কপালকুণ্ডলাও তার চেনা জগৎ, তার একমাত্র আশ্রয় ছেড়ে এক সম্পূর্ণ অজানা ভবিষ্যতের দিকে পা বাড়িয়েছে। আর এই যাত্রা পথে গল্পে আসে এক নতুন মোড়। নবকুমার ডাকাতদের হাত থেকে আরেকজন নারীকে উদ্ধার করে। আর এই নারী, সে কপালকুণ্ডলার একেবারে বিপরীত। সে সমাজের আলো হাওয়ায় বেড়ে ওঠা, পরিশীলিত, আত্মবিশ্বাসী আর অসাধারণ সুন্দরী। একদিকে কপালকুণ্ডলা, যে কিনা প্রকৃতির সন্তান, অরণ্যের আত্মা, আর অন্যদিকে এই নারী যেন সমাজের নারীকুলের রানী। আর এখানেই বঙ্কিমচন্দ্র গল্পের মূল সংঘাতটা তৈরি করে দিলেন। প্রকৃতির সরলতার সাথে সভ্য সমাজের জটিলতার এক অনিবার্য সংঘাত। শেষ পর্যন্ত কপালকুণ্ডলা আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। বনের পাখিকে কি আদৌ সোনার খাঁচায় রাখা যায়? একটা বন্য অদম্য সত্তাকে কি সমাজের কঠিন নিয়মের মধ্যে বাঁধা সম্ভব? কি হয় যখন প্রকৃতির সন্তানকে জোর করে সভ্যতার মুখোশ পরানো হয়? এই কালজয়ী উপন্যাস ঠিক এই উত্তরটাই খুঁজে বের করার একটা দুঃসাহসিক চেষ্টা।